আমি তরুলতা। পর্ব ৭। সোফিয়া সাফা। নীলাভ হাত ছাড়িয়ে ঘুরে এসে তরুর সামনে বসল। আনমনেই বলে উঠল, আই ডোন্ট লাইক ইউ, ওকে? মানবতার খাতিরে এসেছি, এর থেকে বেশি কিছু মনে করবেন না। তরু তোরাক করে চোখ মেলে তাকায়, যা দেখে নীলাভ ঘাবড়ে যায়। তরুও তড়িৎ গতিতে উঠে বসে। ইউ ডোন্ট লাইক মি? বাট হোয়াই? নীলাভ উঠে চলে আসতে নিলে তরু পেছনে থেকে বলল, পালিয়ে যাওয়ার অভ্যাস আছে দেখছি। নীলাভ ফিরে এসে বলে, পালিয়ে যাচ্ছি না, শুধু আপনার সাথে কথা বলতে আগ্রহী নই। কেন কি করেছি আমি? সবার সামনে প্রমাণ করে দিলেন আমি নিজেকে রক্ষা করতে পারি না, যদিও বাস্তবতা পুরোই উল্টো। আপনি বারবার আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন, আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছেন, যেচে পড়ে আমাকে হেল্প করতে গেছেন। আমি আপনাকে হেল্প করতে বলিনি। ও সেই জন্য লাইক করেন না? নীলাভ তরুর দিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। হয়তো শরীর ভালো না, তাতে অবশ্য তার কিছু যায় আসে না। তাহলে আমি চাইও না যে আপনি আমাকে লাইক করুন, কারণ আমি সব সময় আপনাকে হেল্প করব। হোয়াই? আপনি আমাকে লাইক করেন? তরু কোনো প্রকার ভনিতা না করেই বলল, ইয়া, আই লাইকড ইউ ফ্রম দ্য স্টার্ট। নীলাভ ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে বলল, আপনি ভালোবাসেন একজনকে আর লাইক করেন আরেকজনকে? হ্যাঁ, আপনার কোনো সমস্যা? নীলাভ রেগে যায়। অবশ্যই সমস্যা, আপনি কেন আমাকে লাইক করবেন? দ্যাটস মাই চয়েস। আপনার এখানে আসাটাই ভুল হয়েছে আমার। আপনার মতো মেয়েকে মানবতাও দেখানো উচিত না। নীলাভের আচরণে তরু স্তব্ধ হয়ে গেল। নীলাভ তার পরিচয় না জেনেও তার সাথে একই ধরনের বিহেভ করে। কিন্তু কেন? নীলাভ চলে আসতে নিলে তরু পুনরায় তার হাত টেনে ধরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, আপনি আমাকে ঘৃণা করেন? নীলাভ তরুর থেকে হাত ছাড়িয়ে নেয়। নো। তরু হঠাৎ করেই জিজ্ঞেস করে ওঠে, ভালোবাসেন? নীলাভ পুনরায় মুখ বাঁকিয়ে বলে, অবভিয়াসলি নো। তরু বিরক্ত হল, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, মিথ্যা বলছেন, আপনি আমাকে ভালোবাসেন নয়তো ঘৃণা করেন, সেই জন্যই এভাবে আমার সাথে কথা বলেন। নীলাভ অবাক হয়ে তরুর দিকে তাকায়। কোনোটাই না। আপনি শুধু আমার থেকে দূরত্ব বজায় রাখুন। কেন ভয় পাচ্ছেন? ভয়? সেটা কেন পাব? এই ভালোবেসে ফেলবেন সেই ভয়। নীলাভ রেগে যায়। মেয়েটা অনেক আজেবাজে বকে। নো, আপনাকে ঘৃণা করে ফেলব, সেই জন্যই দূরে থাকতে বলছি। তরু অবাক চোখে নীলাভের দিকে তাকায়। নীলাভ রেগে গেছে। সে রেগে গেলে যা ইচ্ছা তাই বলে ফেলে, এবারও সেটাই হল। আপনার এই চেহারাটা দেখলেই আমার বিরক্ত লাগে, কারণ আপনার এই চেহারাটা এমন একজনের সাথে মিলে যায় যাকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি। তাই আমার থেকে দূরত্ব বজায় রাখুন, আমি চাই না শুধু শুধু আপনাকে ঘৃণা করতে। নীলাভ চলে যেতেই তরু মেঝেতে বসে পড়ে, মাথাটা ভনভন করছে তার। বুকের ডান পাশটা প্রচণ্ড ব্যথা করছে। হাত পা আপনা আপনিই কাঁপছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তরু নাকে হাত দিয়ে দেখল নাক দিয়ে রক্ত পড়ছে ক্রমাগত। তরু অসহায় কণ্ঠে বলতে লাগল, আমাকে এখনো ঘৃণা করো? কেন? তোমার বোনকে খুব ন করেছি বলে? কিন্তু আমি তো খুব ন করিনি। আমি খুব ন করিনি। বিড়বিড় করতে করতেই তরু সেখানেই সেন্সলেস হয়ে যায়। সকাল ৯টা যারা তরুকে নাস্তা করতে ডাকতে এলো। কয়েকবার নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে যারা দরজায় ধাক্কা দিল। ধাক্কা দিতেই দরজা খুলে যায়। যারা ভেতরে ঢুকে তরুকে নিচে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠল। নাজমুল আর নাহিদ সবেমাত্র নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তারা যারার চিৎকার শুনে সেখানে আসে। নীলাভ কিছুক্ষণ আগেই ফ্রেশ হয়ে বের হয়েছে মাত্র, সেও যারার চিৎকার শুনে তরুর রুমে আসে। এক এক করে বাড়ির সবাই তরুর রুমে এলো। তরুকে নিচে পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়।
যারা তো তরুর অবস্থা দেখে চিৎকার করে কাঁদছে। নাহিদ এসে তাকে জড়িয়ে ধরে। তরুর নাক থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। সাবিনা তড়িঘড়ি করে তরুর সামনে এসে বসে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, ওর কি হল? নাহিদ, ডাক্তারকে কল কর তাড়াতাড়ি। নাজমুল সাহেব বললেন, আগে ওকে ফ্লোর থেকে তুলে খাটে শোয়া। নাহিদ গিয়ে তরুকে কোলে করে খাটে শুইয়ে দিল। নীলাভ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। তরুকে চেক করে বলে, ওনার প্যানিক অ্যাট্যাক হয়েছিল, সেই সাথে প্রেশার ফল করেছে। কথাটা শুনে সবাই চমকে যায়। তরুর কেন প্যানিক অ্যাট্যাক হয়েছে সেটাই ভাবছে সবাই। নীলাভের একটু খারাপ লাগল। হয়তো তার বলা কথাগুলোই ত্রানাকে ট্রিগার করেছিল। তবে সে তো কথাগুলো রাগের মাথায় বলে ফেলেছিল। ডাক্তার তরুর হাতে একটা স্যালাইন লাগিয়ে দেয়। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খাওয়াবেন আর দেখবেন উনি যেন খাবার স্কিপ না করেন। আমার মনে হচ্ছে উনি খাবার ঠিকমতো খাচ্ছেন না, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। যারা কান্নার মাঝেই বলে ওঠে, আমি আপুর দিকে পর্যাপ্ত খেয়াল দেইনি, সবকিছু আমার জন্যই হয়েছে। ডাক্তার চলে যেতেই সাবিনা একটা কাপড় ভিজিয়ে এনে তরুর পুরো চেহারা মুছে দেয়। তরুর এই অবস্থা দেখে যারার সাথে সাথে তারও অনেক খারাপ লাগছে। মেয়েটার প্রতি তার আলাদাই একটা মায়া কাজ করে। তাই মেয়েটাকে এই অবস্থায় দেখতে তার মোটেও ভালো লাগছে না। প্রায় 2 ঘন্টা পর তরুর জ্ঞান ফেরে। যারা তার পাশেই বসেছিল। নাহিদ আর নাজমুল অফিসে চলে গেছে। নীলাভ নিজের রুমে শুয়ে আছে। আজকে অফিস বন্ধ, টিমের অনেকে আহত হওয়ায় আজকে সবার ছুটি। নীলাভ শুয়ে শুয়ে ভাবছে, ত্রানাকে তখন সেভাবে বলাটা ঠিক হয়নি। অবশ্য তার নিজেরও দোষ ছিল না। ত্রানাকে দেখলেই তার তরুর কথা মনে পড়ে যায়। সে চায় না তাকে মনে করতে। তবে এখন থেকে সে নিজের রাগের উপর কন্ট্রোল রাখবে। ত্রানাকে যা ইচ্ছা তাই বলে দেবে না। নীলাভ নিজের ফোনে স্ক্রোলিং করছিল, তখনই তার চোখের সামনে আয়ুর একটা ছবি আসে। আয়ু নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা ছেলের সাথে কয়েকটা ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লেখা, ইউ আর মাই ওনলি ওয়ান। ছবিটা দেখে নীলাভের ঠোঁটের কোণে একটা বিদ্রূপের হাসি ফুটে ওঠে। তার মোটেও খারাপ লাগছে না। সে অবশ্য তাকে বিয়ে করার জন্য কখনো পাগল ছিল না। শুধুমাত্র প্রতিজ্ঞাটা রক্ষা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ হয়তো সেটাও চায়নি। মেয়েটা শুধুমাত্র তাকে ব্যবহার করে গেছে। সে সব সময় বুঝতে পারত। তার থাকা না থাকায় আয়ুর কিছুই যায় আসেনি কখনো। সে অনেক চেষ্টা করেছিল আয়ুকে ভালোবাসতে, কিন্তু পারেনি। কেন পারেনি সেটা অবশ্য সে জানে। শুধু আয়ুকেই কেন, সে জীবনে কাউকেই কখনো ভালোবাসতে পারেনি আর বাকি জীবনেও পারবে না। নীলাভ ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করে। এদিকে কিছুক্ষণ আগেই স্যালাইন শেষ হয়েছে। যারা তরুকে খাইয়ে দিচ্ছে। তরু খাবে না বলতে চেয়েও বলতে পারে না, কারণ সাবিনা তার সামনেই বসে আছে। তার চোখে মুখে চিন্তার ছাপ। তুমি সবার খেয়াল রাখো, শুধু নিজের খেয়ালটাই রাখো না দেখছি। নটি তেমন কিছু না। সেখানে অনেক ঝামেলা হয়েছিল তো, সেই জন্যই একটু অসুস্থ হয়ে পড়েছি। আপনারা প্লিজ আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। তুমি খাবারটা খেয়ে একটু রেস্ট নেও। আর যারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ওকে খাইয়ে দিয়ে ড্রয়িং রুমে এসো, আমি সেখানেই আছি। সাবিনা চলে গেলেন। যারা তখন থেকে ফ্যাচফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। তরু এবার বিরক্ত হয়ে বলল, আমি কি রে গেছি নাকি? এভাবে কাঁদছিস কেন? যারা চুপ হয়ে যায়। তরু বুঝতে পারে যে এভাবে বলাটা ঠিক হয়নি। সে নরম স্বরে বলল, আমি তো ঠিক আছি, এভাবে কাঁদিস না। আমার ভালো লাগছে না। এভাবে কাঁদলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যারা হাতে থাকা বাটিটা টেবিলের ওপর রেখে তরুকে জড়িয়ে ধরল। না আপু, তুমি যাবে না। যারা তরুকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, আমি আর কাঁদব না, এই দেখো চোখ মুছে ফেলেছি। গুড গার্ল, এবার যা, আমি ঘুমাবো। যারা কিচেনে এসে বাটিগুলো রেখে সাবিনার সামনে গিয়ে বসল।
যারা আমি নীলাভের বিয়ে নিয়ে ভাবছি। হ্যাঁ মা, মেয়ে দেখেছেন? হ্যাঁ, আর পছন্দও হয়েছে। তাই নাকি? আমি তো খুব এক্সাইটেড। মেয়েটা কে? ভাইয়াকে বলেছেন? যারা আমি তোমাকে একটা কথা বলতে চাইছি। হ্যাঁ মা, বলুন না। আমি নীলাভের জন্য ত্রানাকে পছন্দ করেছি। তোমার মতামত কি? কথাটা শোনামাত্রই যারা খুশিতে নেচে ওঠে। কি হহ, সত্যি বলছেন মা? হ্যাঁ, এটা তো অনেক ভালো হবে। আপু আমাদের সাথেই সবসময় থাকবে। উফ, আমি অনেক খুশি। যারা কিছু একটা ভেবে বলল। কিন্তু মা, ভাইয়া কি রাজি হবে? হতেই হবে, ত্রানাকে আমি পছন্দ করেছি। যেহেতু আয়ু চলেই গেছে সেহেতু আমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে হবে। আমার কি যে খুশি লাগছে না, বলে বোঝাতে পারবো না মা। এরই মাঝে যারার তরুর বলা কথাগুলো মনে পড়ে। তরু বলেছিল সে লাভ ম্যারেজ করবে, কথাটা মনে পড়তেই যারার মুখ ছোট হয়ে যায়, সে মন খারাপ করে বলে ওঠে। মা, আমার মনে হয় আপুর সাথে আগে কথা বললে ভালো হতো। সে হয়তো রাজি হবে না। আমি ওর সাথে কথা বলেছি, ও বলেছে ওর বাবা রাজি হলে ওর কোনো আপত্তি নেই। কি সত্যি? আপু বলেছে? তাহলে তো হলোই মা, আমি নাহিদকে এক্ষুনি কল করে বলছি। তোমার শ্বশুর মশাই আর নাহিদ এই ব্যাপারে জানে, তাদের সাথে আমার কথা হয়েছে। কিন্তু নাহিদ আমাকে এই ব্যাপারে কিছুই বলল না কেন? আমিই বলতে নিষেধ করেছিলাম। আগে নীলাভকে জানাবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে হলো তোমাকে জানিয়ে দেওয়া উচিত। যারা চুপ করে রইল। সাবিনা বলল, তুমি নাহিদকে কল করে তোমার শ্বশুর মশাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো তো। আজকেই এই ব্যাপারটা নিয়ে নীলাভের সাথে কথা বলবো। যারা মাথা নেড়ে খুশি খুশি নাহিদকে কল করে সাবিনার বলা কথাগুলো বলল। নাহিদ বলেছে বিকালের মধ্যেই সব কাজ শেষ করে চলে আসবে। বিকাল 4টা নীলাভের রুমে তার সামনে মোমো আর মাহির বসে আছে। তারা মূলত নীলাভকে দেখতে এসেছে। স্যার, আপনি এখন ঠিক আছে? হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছি। আপনার পায়ের কি অবস্থা, ব্যথা কমেছে? হ্যাঁ স্যার, এখন ভালো আছি। তাদের কথার মাঝেই যারা চা আর নাস্তা দিয়ে গেল। যারা চলে যেতেই মোমো চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, স্যার, মিস চৌধুরী ওভাবে আপনাকে নিয়ে আসায় আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। সে একটু বেশিই বাড়াবাড়ি করে। আমরা কি আপনাকে সেফলি বাড়িতে পৌঁছে দিতে পারতাম না? নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, আসলে উনি আমাদের বাড়িতেই থাকেন, সেই জন্যই হয়তো আপনাদের সুবিধার কথা ভেবেই আমাকে নিয়ে এসেছেন। ত্রানা এই বাড়িতেই থাকে শুনে মাহির অবাক হল। উনি এই বাড়িতেই থাকেন? না মানে উনি কি আপনার আত্মীয় হন? নীলাভ নিম্নস্বরে বলল, হ্যাঁ, আমার বড় ভাইয়ের বউয়ের ফ্রেন্ড হয়। নীলাভের কথা শুনে মাহির আর মোমো একে অপরের দিকে তাকায়। তাদের কথার মাঝেই ত্রানা পেছনে থেকে বলে ওঠে, আমি ওনার একমাত্র ভাবির প্রিয় বান্ধবী। তরুর কথা শুনে সবাই দরজার দিকে তাকাল। তরু সেখানেই দাঁড়িয়ে আছে। তরু ভেতরে আসতে আসতে বলল, আসলে স্যারের হয়তো ভাবিকে ভাবি বলে ডাকতে লজ্জা করে, তাই আমি ওনার হয়ে পরিচয়টা দিয়ে দিলাম। নীলাভ বিরক্ত ভরা চোখে তরুর দিকে তাকায়। তরু মেরুন রঙের একটা টপস আর ব্ল্যাক কালারের একটা প্লাজো পরেছে, একটা ওড়নাও গলায় ঝুলিয়ে রেখেছে। এই প্রথম নীলাভ তরুকে এই ধরনের পোশাকে দেখল। তরুর খোলা চুলগুলো থেকে টুপটুপ পানি গড়িয়ে পড়ছে। হাতের ব্যান্ডেজগুলোও হাতে নেই, খুলে ফেলেছে। যার মানে তরু হয়তো মাত্রই শাওয়ার নিয়েছে। মাহির অদ্ভুত দৃষ্টিতে তরুর দিকেই তাকিয়ে আছে। তরু ব্যাপারটা লক্ষ্য করল। মাহির স্যার, আপনি কি আমাকে প্রথমবার দেখলেন? মাহির ভ্রু কুঁচকে ফেলল। না মানে এভাবে তাকিয়ে আছেন তাই বললাম। মাহির একটু ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নিল। নীলাভ মাহিরের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, ক্রিমিনালগুলোর কি অবস্থা? স্যার, ওদেরকে সেলে রাখা হয়েছে। ওদের লিডার স্বীকার করে নিয়েছে যে ডাকাতির টাকা পয়সা নিয়ে ঝামেলার জেরেই সে তাদের দলেরই 3জনকে খুন করেছিল, যারা মূলত তাদের পার্টনার ছিল। আমারও এরকম কিছুই মনে হয়েছিল।
মোমো হেসে হেসে বলল, আমারও। এএসপি স্যার, আমার মনে হয় আমাদের মনের কানেকশন আছে। এই দেখুন না, আপনার আর আমার চিন্তা ভাবনা প্রায় মিলে যায়। নীলাভ আর চোখে মোমোর দিকে তাকাল। সে বুঝতে পারছে যে মোমো তার সাথে ফ্লার্ট করছে। এটা আজকে থেকে নয়, সেই প্রথম দিন থেকেই। মেয়েটা হয়তো তাকে লাইক করে। তার ভাবনার মাঝেই ত্রানা সরাসরি বলে ওঠে, ওসব মনের কানেকশন টানেকশন কিচ্ছু নয়। এগুলো হচ্ছে ফ্লার্ট করার কিছু চিপ টেকনিক। কথাটা শুনে মোমো রেগে বোম হয়ে যায়। যদিও ত্রানা সত্যিই বলেছে, তবুও সত্যি তো তেতই হয়, তাই না? তুমি এসব কি বলছো? আমি করব স্যারের সাথে ফ্লার্ট? মোটেই না, আমি সত্যিই বলেছি। নীলাভ তাদের কথায় প্রচুর বিরক্ত হচ্ছে, তবুও চেহারা স্বাভাবিক রেখে চুপচাপ বসে আছে। মাহির বলল, আচ্ছা, এসব কথা থাক, আমরা এখন বরং যাই স্যার। আপনি বরং 2 দিন রেস্ট নিন, নয়তো একেবারে স্যাটারডে থেকে অফিসে আসবেন। এখন যা টুকটাক কাজ আছে আমরা বাকিরা সামলে নিতে পারব। থ্যাংক ইউ মিস্টার শেখ, আমি শীঘ্রই কাজে ফেরার চেষ্টা করব। যদিও মোমো আরও কিছুক্ষণ থাকতে চাইছিল, তবুও কোনো অজুহাত না পাওয়ায় তাকে মাহিরের সাথেই চলে যেতে হয়। তারা চলে যেতেই তরু গিয়ে নীলাভের সামনে বসে। নীলাভ চুপ, তরুও চুপ করেই আছে। কিছুক্ষণ পর তরু বলে ওঠে, আপনার এখন কি অবস্থা? ব্যথা আছে? না, এখন ঠিক আছি। নীলাভ কিভাবে বলবে বুঝতে পারছে না, তবে সে বলতে চায়, আপনাকে তখন কথাগুলো আমি ওইভাবে বলতে চাইনি। আসলে আমার এরকম মাঝে মাঝেই রাগ উঠে যায়। তখন সেই পরিস্থিতিতে কি বলি না বলি খেয়াল থাকে না। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আসলে ভালো লাগা, ভালোবাসা আর ঘৃণা, এই 3টাই মন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যার উপর আমাদের কারোরই কোনো হাত থাকে না। যেমন ধরুন, আপনি আমাকে দেখতে পারেন না, এটাতে আপনার কোনো দোষ নেই। হয়তো আপনার মনে আমার করা কোনো কাজ খারাপভাবে প্রভাব ফেলেছে। নীলাভ চুপ করে রইল। সে যে কেন দেখতে পারে না, সেটা সে কখনোই বোঝাতে পারবে না। এই বিষয়টা সে কাউকে বোঝাতেও চায় না। বিষয়টা তার একান্তই ব্যক্তিগত। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, এই 3টা জিনিস মানুষ কন্ট্রোল করতে পারে না। আর সেটাই হয়তোবা একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু সত্যি বলতে, আপনার করা কোনো কাজ আমাকে খারাপভাবে প্রভাবিত করেনি। বিষয়টা আমার অতীত জীবনের সাথে কানেক্টেড। শুধু এইটুকুই বলবো, আমাদের যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত, নয়তো আমার পুরনো স্মৃতিগুলো আমাকে ভীষণভাবে পুড়িয়ে ফেলবে। আশা করি আপনি বুঝবেন। ত্রানা বুঝল, তার চেহারা দেখলে নীলাভের হয়তো তরুর কথা মনে পড়ে যায়। মূলত সেই কারণেই সে ত্রানার সাথেও খারাপ বিহেভ করে ফেলে। কারণ নীলাভ তরুকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এই বিষয়ে ত্রানা রূপে থাকা তরুর করার কিছুই নেই। কারণ সে যতই ত্রানা সেজে থাকুক না কেন, সে পরিশেষে তরুলতা এহসানি থাকবে, কখনো পরিপূর্ণভাবে ত্রানা চৌধুরী হতে পারবে না। তবে নীলাভের কথাও সে রাখতে পারবে না। তরু নীলাভের থেকে নিজেকে দূরে রাখতে পারবে না। নীলাভ না চাইলেও তরু নীলাভের কাছে যাবে, অনেক কাছে যাবে। আর পুড়িয়ে ফেলবে নীলাভকে, যেভাবে সে পুড়েছে এত বছর তার থেকে দূরে থেকে। এবার নীলাভের পোড়ার পালা। আমি তো আপনার কাছেই আসিনি, আর কিভাবে দূরত্ব বজায় রাখব? আপনি কি আমাকে ইনডাইরেক্টলি চলে যেতে বলছেন? নীলাভ কিছু বলতে যাবে, তার আগেই তার রুমে নাজমুল সাহেব আসেন। নাজমুলকে আসতে দেখে তরু উঠে দাঁড়ায়। নীলাভ অবাক হয়ে বলে ওঠে, বাবা, তুমি এই সময় বাড়িতে? হ্যাঁ, অফিসে কাজ কম ছিল তাই এসে পড়েছি। আপনারা থাকুন, আমি আসছি। তরু সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখতে পায় যারা, নাহিদ আর সাবিনা বসে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তরুকে আসতে দেখে তারা চুপ হয়ে যায়। নাহিদ জিজ্ঞেস করল, আরে ত্রানা, আপনি কেমন আছেন এখন? এই তো ভালো আছি ভাইয়া। যারা একটু ঠাট্টা করেই বলল, এই তুমি আপুকে আপনি করে কেন বলছো? আপু তোমার থেকে অনেক ছোট, তুমি আপুকে তুমি করেই বলতে পারো। এভাবে আপনি করে বললে ভালো শোনায় না।
ভাইয়াকেও দেখলাম আপনি আপনি করে বলতে। তোমরা দুই ভাই মিলে কি আমার বন্ধুকে বয়স্ক মহিলা বানিয়ে ফেলতে চাইছো নাকি? জারার কথা শুনে নাহিদ হেসে ফেলল। না না, তেমনটা নয়। তুমি করে বললে যদি তোমার বন্ধু কিছু মনে করে সেই জন্যই বলিনি। আপু মোটেও সেই রকম নয়। তোমরাই শুধু শুধু সহজ বিষয়কে জটিল করে তোলো। আপু কিছুই মনে করবে না তাই না আপু? বলো। বলেই যারা তরুর দিকে তাকায়, তরুকে আজকে অন্যরকম সুন্দর লাগছে। এই ধরনের পোশাকে তরুকে সে এর আগে কখনো দেখেনি। সাবিনা একটা মুচকি হাসি দিয়ে বলেন, ত্রানাকে এই পোশাকে ভালো লাগছে না বলো? যারা বলল, হ্যাঁ মা, অনেক সুন্দর লাগছে আপিকে। আপনি এটা পরতে বলেছেন? হ্যাঁ। তরু একটু এগিয়ে এসে নাহিদের উদ্দেশ্যে বলল, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন ভাইয়া। আমি কিছুই মনে করব না। আমি তো আপনার ছোট বোনের মতোই, তাই না? হ্যাঁ, তবে তুমি শুধু আমার ছোট বোন, নীলাভের না কিন্তু। যারা হু হা করে হেসে উঠল। সকালবেলা তরুর জন্য বেশ কান্না করেছিল মেয়েটা, কিন্তু তার পরিবর্তে এখন সে বেশ খুশি। তরু একবার জারার দিকে তাকাল, তারপর সাবিনার দিকে তাকিয়ে বলল, আন্টি আজকে আমি একটু বাড়িতে যাব। কখন যাবে? এখনই বেরোব। যারা উঠে এসে বলে, আপু তুমি আজকে বাড়িতে যাবে? কই আমাকে বললে না তো? হঠাৎ করেই যেতে হচ্ছে। কখন আসবে? কালকে অফিসে, সেখান থেকেই চলে যাব, তারপর অফিস ছুটি হলে আসব। সাবিনা কিছু একটা ভেবে বলল, আচ্ছা ড্রাইভারকে নিয়ে যাও। না আন্টি, আমি বাসে করে চলে যাব। সাবিনা কথা বাড়ালেন না, কিছুক্ষণ পর ঝামেলা হতে পারে। সেই মুহূর্তে ত্রানার এই বাড়িতে না থাকাটাই ভালো হবে। সাবিনা এগিয়ে এসে তরুর মাথায় হাত রেখে বলল, আচ্ছা জোর করব না, কিন্তু সাবধানে যেও কেমন? আচ্ছা আন্টি। জারার দিকে তাকিয়ে বলল, আমি গেলাম যারা। তরু বাড়ি থেকে বেরিয়ে গেল। হোয়াট? বাবা তুমি চাও আমি বিয়ে করে নেই? নাজমুল সাহেব কপাল কুঁচকে নীলাভের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, আমি চাই তুই এবার বিয়েটা করে নে। 29 বছর হয়ে গেছে তোর। এরপর আর কবে বিয়ে করবি? আমি বিয়ে করব না বাবা, কারণ আয়ুর অন্য ছেলের সাথে রিলেশন আছে। তো আমি কি তোকে আয়ুকে বিয়ে করতে বলেছি? মানে, আয়ুকে আমার আগে থেকেই পছন্দ নয়। শুধু তোর জেদের জন্য চুপ করেছিলাম। যেহেতু তোর পছন্দের আয়ুকে তুই আর বিয়ে করতে চাইছিস না, সেহেতু আমাদের পছন্দ করা মেয়েকেই তুই বিয়ে করবি। আমি তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। আয়ুকে বিয়ে করতে চাওয়ার পেছনে কারণ ছিল। আমি প্রতিজ্ঞা করে বসেছিলাম, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা পূরণের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। আমি পারছি না আর। সেটাই তো, তুই তো অন্য কাউকে ভালোবাসিস না, তাহলে আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে তোর প্রবলেম কোথায়? নীলাভ নিশ্চুপ হয়ে রইল। বুকের ভেতরের তীব্র ব্যথাটা হঠাৎ করেই অনুভব করল। সেই সাথে তার শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে এলো। বাবা, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন তুমি যাও প্লিজ, আমি একটু একা থাকতে চাই। কিন্তু তুই? বাবা প্লিজ লিভ মি এলোন। নাজমুল সাহেব বুঝলেন ছেলের কিছুটা সময় প্রয়োজন। হুট করেই নীলাভ ব্যাপারটা মানতে পারছে না। নাজমুল সাহেব রুম থেকে চলে গেলেন। সে চলে যেতেই নীলাভ দরজা লাগিয়ে দিয়ে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল। একদিকে প্রতিজ্ঞা রক্ষা করতে না পারার ব্যর্থতা, অন্যদিকে বুকের ভেতরের তীব্র যন্ত্রণা, সব মিলিয়ে নীলাভ প্রবল কষ্ট অনুভব করছে। সে বারবার ঘন ঘন শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। আয়ুকে বিয়ে করলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। আর যদি বিয়ে না করিস তাহলে পাগল মেয়েটার কথা বাস্তবে রূপ নেবে। আর অন্য কাউকে বিয়ে করলে তোর প্রতিজ্ঞার কি হবে? আর পরিশেষে নিজের ফিলিংসগুলো? নীলাভ নিজের কথায় নিজেই থমকে যায়। ফিলিংস? সে সেই অবাধ্য ফিলিংসগুলোর কথা কবে থেকে ভাবছে? এর আগে তো কখনোই সেগুলো নিয়ে ভাবেনি। তবে আজ কি হলো? সে নিজেকে শক্ত করে বলল, সেই ফিলিংসগুলো কখনোই প্রশ্রয় পায়নি আর না তো আজকে পাবে।
সন্ধ্যা 7টায় তরু এহসান মঞ্জিলে প্রবেশ করল, তার সাথে তাজিমও আছে। তারা বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসল। তরুর পরনে গ্রিন লুজ শার্ট আর হোয়াইট স্কিনি প্যান্ট। আসার সময় সে সব থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে। ওসব জামা পরে সে কমফোর্ট ফিল করে না। তবুও সাবিনার বলায় সে না করতে পারেনি। কি রে, ওই বাড়িতে সব ঠিকঠাক আছে? হ্যাঁ সুপার ঠিক আছে, তোমাকে আমার বিয়ের দাওয়াত দিতে এলাম। তাজিম চমকাল না যারা তাকে এই ব্যাপারে জানিয়েছে। তাজিম কিছু না বলায় তরু বলল, কি হলো, খুশি হওনি? তুই কেন যে এসব করছিস আমি বুঝতে পারছি না। ওরা যদি একবার জানতে পারে যে তুই তরুলতা এহসান, ওরা কিন্তু তোকে জানে মেরে ফেলবে। ওরা তখনই জানবে যখন আমি ওদের জানাব। আর শোনো, আমার বিয়েতে তোমার বাবা আর সৎ মায়ের দাওয়াত রইল। বিয়ের ডেট ফিক্সড হলে জানিয়ে দেব। আমি এখন আসি। মাত্রই তো এলি, চলে যাবি? হ্যাঁ ভেবেছিলাম আজকে থাকব, কিন্তু লাভকে রেখে এক মুহূর্ত কোথাও গিয়ে থাকতে পারবো বলে মনে হচ্ছে না। এখন তো আরও বেশি পারবো না। তরু উঠে দাঁড়ালো। তাজিম গিয়ে তরুর মাথায় হাত রেখে আদুরে স্বরে বলল, আমি খুশি হয়েছি তরু, শুধুমাত্র তোর জন্য চিন্তা হচ্ছে। প্লিজ তুই নিজের খেয়াল রাখিস, অন্তত আমার কথা ভেবে। সবসময় মনে রাখবি যে তোর ভাই কিন্তু তোকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। তাজিমের চোখজোড়া জলে ভরে উঠল। তরুর কি হলো সে জানে না, সে হঠাৎ করেই ভাইকে জড়িয়ে ধরল। সেই 12 বছর বয়স থেকে সে ভাইয়ের সাথে আছে। সবসময় তার ভাই তাকে তার সাধ্যমতো সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। তাদের মা ছিল না। যেখানে তাজিম নিজেও মায়ের অভাবে ভুগত, সেখানে সে তরুর মা হওয়ার চেষ্টা করেছে সবসময়। কতটা পেরেছে সে জানে না। তবে তরুর আপন বলতে শুধু তাজিমই তো আছে, যে তার সব দোষগুলো জেনেও তাকে ভালোবেসে গেছে, বিশ্বাস করে গেছে। যদিও তরুর অনেক কিছুই তাজিমের কাছেও গোপন, কিন্তু তরু জানে যে কোনো পরিস্থিতিতে তার ভাই তাকে ভালোবাসবে। রক্তের টান বলেও তো একটা কথা আছে, যেটা এই এক জন্মে আলাদা করা সম্ভব নয়। তার নিজের জন্মদাতাও যেদিন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেদিন এই ভাইই তো তাকে কোলে তুলে নিয়েছিল। তাজিম কাঁদছে। তরুর চোখ দুটো লাল হয়ে গেছে। তবে সে কান্না করার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে, তার চোখে আর পানি অবশিষ্টি নেই। তবে বুকের ডানপাশে সে কিছুটা চাপ অনুভব করল। তরু তাজিমকে ছেড়ে দিয়ে তার চোখ মুছে দিয়ে বলল, যারার মতো কাঁদছ কেন? আমি তো ভেবেছিলাম ও আমার আপন বোন নয় বলে ওরকম ছিচকাদুনে হয়েছে। এখন তো দেখছি ও আর তুমি সেইম টু সেইম। এখন তো আমার নিজেকেই তোমাদের সৎ বোন বলে মনে হচ্ছে, আর তোমাদের দুজনকে আপন ভাইবোন বলে মনে হচ্ছে। তাজিম হাসল। চল তাহলে ডিএনএ টেস্ট করি। আমারও সন্দেহ হয় যে তুই আমার আপন বোন কিনা। প্রয়োজন নেই, চেহারাই বলে দিচ্ছে যে তুমি আমারই আপন ভাই। তাজিম একটা শ্বাস ছেড়ে বলল, তাহলে কেন আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করিস না শুনি? তোর প্যানিক অ্যাট্যাক হয়েছিল, হাত দুটো কেটে গেছে, প্রেশার ফল করেছে। সব মিলিয়ে তুই অসুস্থ, আর সেই কথা আমাকে একবারও জানানোর প্রয়োজন বলে মনে করিসনি। বলেই তাজিম কেঁদে ওঠে। এই কান্না করবে জানতাম তো, সেই জন্যই বলিনি। তুই কিন্তু আমাকে বলেছিলি নিজের খেয়াল রাখবি। হ্যাঁ আমি তো নিজের ক্ষতি নিজে করিনি, ডিউটি পালন করছিলাম। তখন হয়েছে। কেন, কিভাবে হয়েছে সেটা আমাকে আর বলতে হবে না। যারা আমাকে সবকিছু টাইম টু টাইম ইনফর্ম করে। তোর মতো নাকি? ও আমার মায়ের পেটের বোন না হলেও আমার প্রতি অনেক কেয়ারিং। তরু কিছুই বলল না, শুধু মুখটা খানিক বাঁকাল। তাজিম হাসল। আমি জানি তুই অনেক পসেসিভ, তাই যারাকে হিংসে করছিস। একদমই না, ছোট থাকতে অমন ছিলাম। এখন আমি বড় হয়ে গেছি। তাজিম একটা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন পর তার বিয়েও হয়ে যাবে। নিজের অধিকার বুঝে নেবে, নিজের জন্য নিজেই ফাইট করতে পারবে। জানিস আজকে আমি অনেক খুশি হয়েছে। শোনো মাইশা ভাবিকেও দাওয়াত দিলাম কিন্তু।
তাকে নিয়েই যাবে। সেখানেই আমরা পরিচিত হব। যারা তো তাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। আচ্ছা, আমি গেলাম এখন, বাকি কথা ফোনে হবে। তরু নীলাভদের আগের বাড়িতে এসে তার গাড়িটা বের করল। আর সেটা নিয়ে টাউনের উদ্দেশ্যে রওনা দিল। রাত সকাল 9:30টা। নীলাভ নিজের রুম থেকে বের হয়ে বাবা মায়ের রুমে এলো আর সেখানে এসে নাহিদ আর যারা কেউ দেখতে পেল। হয়তো তারা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। নীলাভকে আসতে দেখেই সবাই চুপ হয়ে যায়। যার দরুন নীলাভ বুঝল যে এতক্ষণ তাকে নিয়েই কথা হচ্ছিল। নীলাভ এসে চেয়ারে বসল। শরীর এখন মোটামুটি ভালো আছে, জ্বর কমলেও কাঁধের ব্যথাটা কমেনি, তাই ডান হাত নাড়াতেও পারে না। সকালে আর দুপুরে তার মাই তাকে খাইয়ে দিয়েছে। বাবা, আমি বিয়ে করতে রাজি। নীলাভের কথা শুনে সবাই অবাকের সাথে সাথে খুশিও হল। সত্যি বলছিস? হ্যাঁ মা, কিন্তু আমি তোমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করব না। নাজমুল বললেন। মানে তাহলে কাকে বিয়ে করবি? তোর পছন্দের কেউ আছে? নাহিদ বলল। বাবা, কি বলছো? ওর পছন্দ মানে তো আয়ু, কিন্তু ও তো আয়ুকে বিয়ে করবে না বলেছিল। হ্যাঁ, আমি আয়ুকে বিয়ে করব না আর আমার পছন্দের কেউ নেই। তবে এমন একজন আছে যে আমাকে পছন্দ করে। সবাই চমকে গেলেও সাবিনা কিছুটা আশাহত হলেন। কে সে? মা, তার নাম মিস মোমো রহমান। সিআইডি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর পদে আছেন। সবাই চুপ হয়ে গেল। মোমোকে সবাই চেনে। আজকেও তো নীলাভকে দেখতে এসেছিল। তার মানে তোরা দুই ভাইয়ের মধ্যে কেউই আমাদের পছন্দে বিয়ে করবি না বলে ঠিক করে রেখেছিলি? বাবা, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি। বাকিটা তোমাদের ইচ্ছে। আর অপরিচিত কাউকে বিয়ে করার চাইতে পরিচিত কাউকে বিয়ে করা ভালো। আর সবচেয়ে বড় কথা, উনি আমাকে পছন্দ করেন। আয়ুর জন্য কখনো বলতে পারেননি। সবাই তো জানত যে আয়ু আমার গার্লফ্রেন্ড। আমার পছন্দ করা মেয়েটাও তোর পরিচিতই ছিল। সাবিনা আর কিছু বলার আগেই নীলাভ বলল, আমি যা বলার বলে দিয়েছি, বাকিটা তোমাদের ইচ্ছা। যদি মোমোকে তোমাদের পছন্দ না হয় বা বিয়েতে আপত্তি থাকে তাহলে আমি কাউকেই বিয়ে করব না। বলেই নীলাভ রুম থেকে বের হতেই তরুর সাথে দেখা হল। তরু রুমের বাইরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ সব কথা শুনেছে। নীলাভ তরুর পোশাক দেখে অবাক হল। মেয়েটা আজকে আবহাওয়ার মতো ড্রেস চেঞ্জ করছে। নীলাভ তরুর দিকে তাকাতেই দেখল তরু তার দিকে রক্তচোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাকে চোখ দিয়েই ভস্ম করে দিতে চাইছে। তরুর এরকম চাহনি দেখে নীলাভ অজান্তেই ঢোক গিলল। এরকম করে তাকিয়ে আছেন কেন? আমাকে ভয় দেখাতে চাইছেন, নাকি ভূত ভূত খেলছেন? তরু কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছা তো করছে চারদিকে আগুন জ্বালিয়ে সবকিছু পুড়িয়ে ফেলতে। তবে এখন তেমন কিছু করা যাবে না। নইলে বাড়ির বাকিরাও তার হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল তরুলতা, কন্ট্রোল। তুই কেন এত টেনশন হচ্ছিস? ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। নীলাভ নিজের রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে এখন কিছুটা চিন্তামুক্ত। মোমোর সাথে এই বিষয়ে কথা বলেই সে বাড়ির সবাইকে তার কথা জানিয়েছে। নীলাভ ব্যালকনিতে এসে দাঁড়িয়ে মোমোর সাথে বলা কথাগুলো ভাবতে লাগল। ফ্ল্যাশব্যাক স্টার্ট। 8টার দিকে নীলাভ কিছু একটা ভেবে মোমোকে কল দেয়। মোমো তো নীলাভের কল পেয়ে খুশি হয়ে যায়। হ্যালো স্যার, বলুন। মিস রহমান, আমি একটা বিপদে পড়েছি। এই বিপদ থেকে একমাত্র আপনিই আমাকে বাঁচাতে পারবেন। মোমো তো খুশিতে লাফিয়ে ওঠে। একবার ফেল হওয়ার পরেও নীলাভ তার কাছে হেল্প চাইছে। হ্যাঁ স্যার, বলুন না, আমি তো সবসময় আপনার হেল্প করতে চাই। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। বিয়ে করতে হবে আমাকে। কথাটা শুনে মোমো যেন আকাশের চাঁদটা হাতে পেয়েছে। এতটা খুশি হয়েছে সে। খুশিতে সে কেঁদেই ফেলেছে। স্যার, আপনি মজা করছেন না তো? না মিস রহমান, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। আর আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আয়ু যেহেতু নেই সেহেতু আমি চাই যে আমাকে পছন্দ করে তাকেই বিয়ে করতে। আপনি আমাকে বিয়ে করবেন?
হ্যাঁ স্যার, আমি রাজি। আমি আপনাকে বিয়ে করব। নীলাভ বাঁকা হাসল, সে জানত মোমো রাজি হয়ে যাবে। আমার একটা শর্ত আছে মিস রহমান। হ্যাঁ বলুন স্যার। আমি আপনাকে 3 মাসের জন্য বিয়ে করব। 3 মাসে যদি আমি আপনাকে ভালোবাসতে পারি তাহলে আমরা সম্পর্কটা কন্টিনিউ করব, নয়তো আমাদের ডিভোর্স হয়ে যাবে। তবে এই ব্যাপারে বাইরের কেউই জানবে না। কথাটা শুনে মোমো হতবাক হয়ে গেল। সেই জন্যই বলে অর্ধেক কথা শুনে লাফানো উচিত না। স্যার কি বলছেন এসব? এটা তো চুক্তির বিয়ে হয়ে যাবে। হ্যাঁ মিস মোমো রহমান, বাবা মায়ের পছন্দে বিয়ে করলে আমাকে হয়তো আজীবন সম্পর্কটা বয়ে বেড়াতে হবে, যেটা আমি পারব না। আপনি তো আমাকে পছন্দ করেন। আপনি কি আমার জন্য এইটুকু করতে পারবেন না? মোমো চুপ করে রইল। সরি মিস রহমান, আমি ভেবেছিলাম আপনি আমাকে হেল্প করবেন। হ্যাঁ স্যার, আমি রাজি। 3 মাসে আপনি অবশ্যই আমাকে ভালোবাসবেন আর আমাদের সম্পর্কটাও পার্মানেন্ট হয়ে যাবে। নীলাভ হাসল। ওকে মিস রহমান, আমি তবে আপনার কথা আমার ফ্যামিলিকে বলছি। আপনি শর্তের কথাটা মনে রাখবেন কেমন? ওকে স্যার। ফ্ল্যাশব্যাক এন্ড। নীলাভ ভাবছে আর সিগারেট ফুঁকছে। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারব না মিস রহমান। তবে কথা দিচ্ছি, আপনার সাহায্যের পরিবর্তে আপনার লাইফ আমি সেট করে দেব। আপনি স্মোক করেন? প্রশ্নটা শুনে নীলাভ পাশের ব্যালকনির দিকে তাকায়। তরু হাতে থাকা র্যাবিট টয়টা জড়িয়ে ধরে ব্যালকনিতে হেলান দিয়ে দাঁড়িয়ে নীলাভের দিকেই তাকিয়ে আছে। নীলাভ কিছু না বলে নিজের কাজে মনোযোগ দিল। তরু পুনরায় বলে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। ইয়া আই নো। সো হোয়াট? স্মোকিং না করলেও আমি সারা জীবন থরিই বেঁচে থাকব। সো আপনি স্মোকিং করা লাইক করেন? একদমই না। আই হেট স্মোকিং। তরু ভ্রু কুঁচকে তাকায়। আপনি স্মোকিং লাইক করেন না, তবুও খাচ্ছেন কেন? আমার মেডিসিন খেতেও ভালো লাগে না, খাবার খেতেও ভালো লাগে না, এমনকি নিঃশ্বাস নিতেও ভালো লাগে না। তবুও প্রতিনিয়তি যেমন অপছন্দের জিনিসগুলো করে যাচ্ছি, ঠিক তেমনি স্মোকিং করতেও ভালো লাগে না, তাও করতে হয়। বিকজ। নীলাভ চুপ হয়ে যায়। সে এসব কথা কেন ত্রানাকে বলছে? তার মাথা গেল নাকি? তরু তো মনোযোগ দিয়ে নীলাভের কথাগুলো শুনছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। এর আগেও সে নীলাভের জ্বরের ঘোরে বলা কথাগুলো বুঝতে ব্যর্থ হয়েছে। কেন সে বারবার তার কথাগুলো বুঝতে ব্যর্থ হচ্ছে? নীলাভ হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটি ফেলে দিয়ে রুমে চলে যেতে নিল। কিন্তু তরু বলে উঠল, আপনি আমাকে সেদিন জিলাপি গার্ল বলেছিলেন, কিন্তু ইদানিং আপনি নিজেই জিলাপি বয়ের মতো কথা পেঁচাচ্ছেন কেন? নীলাভ খানিক হাসল বোধ হয়। যে যেমন তার সাথে তেমন করেই কথা বলতে হয়, নইলে সে বুঝতে পারে না। আপনার মতো জটিল মানুষকে জটিলভাবেই উত্তর দিচ্ছি। ব্যাস এইটুকুই। নীলাভ রুমে চলে গেল। তরু মনে মনে বলল, তোমার জিলাপির মতো কথাগুলো আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমাকে দুদণ্ড শান্তিতে বসতে দিচ্ছ না। আগে এই মোমোকে সস দিয়ে খেয়ে নেই, তারপর তোমার জিলাপির প্যাচ খুলছি, ওয়েট করো। তরু রুমে আসতেই যারা দরজায় নক করে। আপু আসব? হ্যাঁ আয়। যারা এসে খাটের উপর বসল। তরু হাতে থাকা টয়টা খাটের একপাশে রাখতেই যারা টয়টা দেখে খুশি হয়ে বলল, টয়টা খুব সুন্দর আপু। কোথা থেকে এনেছ? একটা শপ থেকে কিনেছিলাম, কিন্তু ও টয় নয়, ওর নাম বানি। ওকে টয় বললে ও রাগ করে বুঝলি? যারা হেসে উঠল। তরু একবার তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মেয়েটা হাসতেও টাইম নেয় না আর কাঁদতেও টাইম নেয় না। স্টুপিড সিস্টার। যারা বাণীকে হাতে তুলে নিয়ে একটা চুমু খেতে গেলেই তরু ছো মেরে তার হাত থেকে বাণীকে নিয়ে নিল। এসব কি করছিস? ছি ছি। যারা ঘাবড়ে গেল। সে কি করেছে বুঝতে পারল না। বাণী এসব পছন্দ করে না, সরি বল ওকে। যারা অবাক হল, তবুও বোনের কথা মতো সরি বলল। সরি বাণীজি, আমাকে ক্ষমা করে দিন। থাক থাক, এবারের মতো ক্ষমা করে দিয়েছে। পরের বার এরকম করলে বাণী অনেক রেগে যাবে। আর বাণী রেগে গেলে কিন্তু আমিও অনেক বেশি রেগে যাব।
তরু প্রথম দিকের কথাগুলো নরম স্বরে বললেও লাস্টের কথাগুলো কঠিন গলায় বলল, যার মানে তরু তাকে ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিয়েছে। যারা একটা শুষ্ক ঢোক গিলল। সরি আপু, আমি বাণীকে আর ধরবো না। তরু গম্ভীর গলায় বলল, হ্যাঁ মনে থাকে যেন। যারা চুপ করে রইল। তরু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবি? হ্যাঁ আপু, মা নাকি তোমার সাথে ভাইয়ার ব্যাপারে কথা বলেছিল। তরু উত্তর না দিয়ে বাণীকে কোলে নিয়ে চেয়ার টেনে বসল। আসলে মা তোমাকে ভাইয়ার জন্য পছন্দ করেছিল। তুমিও নাকি বলেছ তোমার বাবা রাজি হলে তোমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ বলেছিলাম। আন্টি হঠাৎ করে বলায় কি বলবো বুঝতে পারিনি। আর সম্পর্কে সে তোর শাশুড়ি হয়। আমি চাইনি আমার করা কোনো আচরণ তোকে প্রভাবিত করুক। তাই আমি বলেছিলাম আমার বাবা রাজি হলে আমার কোনো প্রবলেম নেই। যারা তরুর দিকে তাকায়। তার মানে তুমি মন থেকে রাজি হওনি? একদমই না। আমি তো তোকে বলেছিলামই যে আমি লাভ ম্যারেজ করব। যারা একটা স্বস্তির শ্বাস ফেলল। সে তো ভেবেছিল তরু মন থেকে রাজি হয়েছিল। আর এখন যখন জানবে নীলাভ অন্য কাউকে বিয়ে করবে তখন তরু রেগে যাবে। কিন্তু সেরকম কিছু না হওয়ায় যারা খুশিই হল। যদিও তরু আর নীলাভের বিয়ে হলে সে আরও বেশি খুশি হতো। তবুও তরু যে রেগে নেই সেটাই তার জন্য অনেক। যাক তাহলে, আসলে মা ভাইয়াকে না জানিয়েই আগে তোমাকে জানিয়েছিল, কিন্তু এখন ভাইয়া বলছে অন্য কাউকে বিয়ে করবে। তরু না জানার ভান করে বলে। তাই নাকি? কাকে বিয়ে করবে? মোমো নামের একটা মেয়ে এসেছিল আজকে, দেখেছ? মোমো রহমান? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, তুমি হয়তো ওনাকে চেনো। তোমরা তো একসাথেই কাজ করো। হ্যাঁ চিনি তো, ওই গায়ে পড়া মেয়েটা। দেখলেই আমার বিরক্ত লাগে। আরে আপু আসতে বলো। ভাইয়া ওনাকেই বিয়ে করবে বলেছে। আর সে যদি জানতে পারে তুমি তার সম্বন্ধে এগুলো বলছো তাহলে সে রেগে যাবে। আচ্ছা, যা এখন ভালো লাগছে না। যারা চলে যাওয়ার আগেই বলে উঠল, তুমি বাড়িতে যাবে বলেছিলে। আর আজকে সেখানেই থাকবে বলেছিলে। চলে এলে যে। যাওনি সেখানে? গিয়েছিলাম। তবে বাণীকে রেখে গিয়েছিলাম তো, তাই ভালো লাগছিল না। ওকে ছাড়া আমি আবার কোথাও গিয়ে থাকতে পারি না। বাণী মানে ওই টয়? তরু চোখ রাঙালো। না মানে বলছিলাম কালকেই তো আনলে, এরই মাঝে এত টান? হ্যাঁ, টান সৃষ্টি হতে 1 সেকেন্ড সময় লাগে। আর যেতে আজন্ম লাগে, বুঝলি? এবার যা। যারা যদিও বুঝল না তবুও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা আপু, আমি যাচ্ছি। তুমি ডিনার করতে এসো। যারা চলে যেতেই তরু বিভানের নম্বরে কল দিল। শোন, আমি যা যা বলবো মন দিয়ে শুনবি আর লিজাকে নিয়ে কাজটা ঠিকঠাক মতো করবি। হ্যাঁ বল, কি করতে হবে? তরু সবকিছু বুঝিয়ে বলল। তার কথা শেষ হতেই সাবিনা তার দরজায় নক করে। ভেতরে আসুন আন্টি। সাবিনা এসে তরুর সামনে বসল। ত্রানা, আসলে কিছু কথা বলার ছিল। তরু ফোনটা পাশে রেখে সাবিনার উদ্দেশ্যে বলল, আন্টি আমি জানি আপনি আমাকে কি বলতে এসেছেন। যারা আমাকে সব বলেছে। সাবিনা মাথা নিচু করে রাখলেন। আসলে ভুলটা আমারই ছিল। আমার আগে নিজের ছেলের সাথে কথা বলা উচিত ছিল। তরু সাবিনা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি প্লিজ এভাবে বলবেন না। আমি কিছুই মনে করিনি। স্যার যাকে বিয়ে করতে চাইছে তাকেই করুক। বিয়েটা তো আর একদিনের ব্যাপার নয়, সারা জীবনের ব্যাপার। সে যদি রাজি থাকত তাহলে ব্যাপারটা আলাদা ছিল। তুমি সত্যিই কিছু মনে করনি? সত্যিই করিনি। আমার তো আরও আনন্দ লাগছে। যারার বিয়েতে থাকতে পারিনি। এখন অন্তত একটা বিয়ে খেতে পারব। দেখতে পারব, অনেক মজা হবে। সাবিনা হাসল খানিকটা। সে এখনও চায় ত্রানাকেই ছেলের বউ বানাতে, কিন্তু তার ইচ্ছা হয়তো পূরণ হবার নয়। ত্রানা উঠে দাঁড়িয়ে বলে, আন্টি খেতে চলুন, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই পর্বে কিছু সেন্সিটিভ বিষয় আছে এবং নির্মম খুনের বর্ণনা দেওয়া হয়েছে, যা কিছু পাঠিকাদের জন্য ডিস্টার্বিং হতে পারে, সতর্ক। সাবিনা নীলাভকে খাইয়ে দিচ্ছে আর যারা তরুকে খাইয়ে দিচ্ছে,
যদিও তরু নিজেই খেতে পারবে বলেছিল, তবুও যারা জোর করেই খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝেই নাজমুল নীলাভের উদ্দেশ্যে বলেন, আগামীকাল বিকেলে মোমো আর তার বাবা মাকে পাশের দারুচিনি রেস্টুরেন্টে আসতে বলো। বিয়ের ডেট ফিক্সড করব। নীলাভ মুখের খাবারটা শেষ করে বলল, এত তাড়াহুড়ো করার কি খুব দরকার ছিল? আমি আরেকটু সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেত না? হ্যাঁ, দরকার আছে বলেই বলছি, তুই সুস্থ হলে তোকে আর বাড়িতে খুঁজেই পাওয়া যাবে না, তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। নীলাভ কিছুই বলল না। তরু একবার সবার দিকে তাকালো, শুধু মুখে কিছুই বলল না। পরের দিন সকালবেলা তরু রেডি হয়ে নিচে আসতেই দেখতে পায় নীলাভ বাদে সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। এখন সকাল 7টা বাজে। যারা তরুকে সিঁড়ি বেয়ে নামতে দেখে ডাক দেয়, আপু কোথায় যাচ্ছ? তরু দাঁড়িয়ে যায়। তার পরনে হোয়াইট লুজ শার্ট আর ইয়েলো ডেনিম প্যান্ট। কোমর অবধি ছড়িয়ে থাকা সোনালি চুলগুলো পনিটেইল করা। ছোট চুলগুলো কপালের ওপর সেট করা। সব মিলিয়ে আজকে তাকে একটা স্নিগ্ধ কাঠগোলাপ লাগছে। সাবিনা কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রইল। মেয়েটাকে আজকে অন্যদিনের চাইতেও বেশি সুন্দর লাগছে। সে বুঝতে পারছে না যে কেন বাড়িতে এত সুন্দর একটা মেয়ে থাকতে তার ছেলে বাইরে নজর দিচ্ছে। নিজের ভাবনায় নিজেই অসন্তুষ্ট হলেন সাবিনা। তার ছেলে কেমন সেটা সে জানেন, আদৌ তার ছেলে মেয়েদের দিকে ঠিকমতো তাকায় কিনা তাতেও তার যথেষ্ট সন্দেহ আছে। আপু খেয়ে যাও। তরু কোনো কথা না বলে খেতে চলে গেল। যারা খাইয়ে দিলে তরু উঠে পড়ে, আপু তোমার শরীরটাও তো ভালো নেই, আজকে অফিসে না গেলেই নয়? আমি ঠিক আছি যারা, এমনি নতুন জয়েন হয়েছি তাই ছুটি নেওয়া যাবে না। তাছাড়া 2 দিন পর তো ফ্রাইডে। তরু বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে চড়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। নীলাভ 10টার দিকে ঘুম থেকে উঠল। উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা খেতে এলে সাবিনা তাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর নীলাভ ড্রয়িং রুমে এসে বসল, টিভি ছেড়ে সেদিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর সাবিনা এসে তার পাশে বসলেন। মোমোকে বলেছিস? নীলাভ একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ বলেছি, উনি বিকেল 5টার দিকে ওনার বাবা মাকে নিয়ে আসবেন। তুই যখন ওকেই বিয়ে করবি বলে সিদ্ধান্ত নিয়েছিস তখন তো আর দেখাদেখির দরকার নেই, রেস্টুরেন্টেই আঙিনটি পরিয়ে আসব ভাবছি। নীলাভ গম্ভীর স্বরে বলল, এসবের কি দরকার? দরকার আছে বলেই বলছি, তোর বাবা আর ভাই অফিস থেকে একেবারে সেখানে চলে যাবে। তুই আর যারা 4:30টার দিকে এখান থেকে রওনা দেব। লোকেশন, সাভার পুলিশ স্টেশন। এদিকে কয়েদিদের পাহারা দেওয়া পুলিশ গার্ডসগুলো হন্যে হয়ে এদিক সেদিকে ছোটাছুটি করছে। কারণ জেল থেকে 3 জন আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদেরকে 2 দিন আগে ওয়েস্ট ফরেস্ট থেকে গ্রেফতার করে এনে এইখানের সেলে আটকে রাখা হয়েছিল। তাদের ওসি এই ঘটনা জানার পর সবাইকে এই বিষয়ে চুপচাপ থাকতে বলে। কারণ এই ঘটনা বাইরে জানাজানি হয়ে গেলে সেখানে কর্মরত সবার চাকরি চলে যেতে পারে। তারা যাচাই করে জানতে পারে 3 জন হারিয়ে যাওয়া ব্যক্তিগুলো হচ্ছে লিডারের ছেলে বল্টু, আর যেই দুজনের হাত ভেঙে গিয়েছিল সেই দুজন তাদের নাম হামিদ আর কোগা। ওসির নির্দেশেই এই ঘটনা সেখানেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়। তোদের কিভাবে মৃত্যু উপহার দেব ডিসাইড করত। হাত পা কেটে নাকি জীবন্ত যা লিয়ে দেব? কথাগুলো শুনে শরীর শিউরে ওঠে হাত, পা, মুখ বেঁধে রাখা 3 জনের, যারা হচ্ছে বল্টু, হামিদ আর কোগা। সবেমাত্র জ্ঞান ফিরেছে তাদের। চারদিকে তাকিয়ে দেখল তাদেরকে অন্ধকার কোনো একটা রুমে আটকে রাখা হয়েছে, তারা চিল্লাতেও চেয়েও পারে না। শুধু গোঙানির শব্দ ভেসে আসে। তাদের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি ধারালো একটি ছুরি হাতে নিয়ে নাড়াচাড়া করছে আর গান গাইছে। আপকো মিলি হাই নাজিয়ে ঘডিয়ান নসিব সে। অনেক ভাগ্য করে এই সময়টা পেয়েছেন। জি ভর কে দেখ লিজিয়ে হামকো কারিব সে। মন ভরে আমাকে কাছ থেকে দেখে নিন। ফির আপকে নসিব মেন ইয়ে বাট হো না হো। আর কখনো আমাকে দেখার সৌভাগ্য হয় কি না হয়। শায়দ ফির ইস জানম মেন মুলাকাত হো না হো। এই জীবনে আর দেখা হয় কি না হয়।
গানটা শ্রুতিমধুর হলেও প্রতিটা লাইন শুনে শরীর হিম হয়ে আসে লোক তিনটার। তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো সাইকোর কবলে পড়েছে তারা। যখন তাদেরকে জেল থেকে কয়েকজন লোক বের করে এনেছিল তখন তারা মনে করেছিল তাদের হয়তো এখান থেকে বের হতে সাহায্য করা হচ্ছে, কিন্তু এমন কিছু হবে জানলে তারা জেলে পচে লেও বের হতো না। নিকোলাস কোথায় রলি? নিকোলাস নামের ছেলেটি মাথা নিচু করে মেয়েটির সামনে এসে দাঁড়ায়, তারপর হাত বাড়িয়ে একটি ওয়াইনের বোতল এগিয়ে দেয় মেয়েটির দিকে। নিকো, তুইই বল না এদের কিভাবে মৃত্যু দেওয়া উচিত? নিকোলাস নামের যুবক ছেলেটি মাথা তুলে সামনে থাকা মেয়েটির দিকে তাকায়। মেয়েটির চোখমুখ দেখে তার নিজেরই ভয় করছে। মেয়েটি ওয়াইনের বোতলের মুখটি খুলে ঢকঢক করে পুরোটা খেয়ে নিয়ে বোতলটি ছুঁড়ে ফেলে দিল। বোতলটি গুঁড়ো গুঁড়ো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। লোক তিনজন কাঁচ ভাঙ্গার শব্দে আটকে উঠল। পেশায় ডাকাত হলেও মেয়েটির হাবভাবে তাদের নিজেদেরকে চুনোপুটি বলে মনে হচ্ছে। কাচের টুকরোগুলো মেঝেতে একসাথে বেঁধে রাখা তিনজনের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। লোকগুলো থরথর করে কাঁপছে। মেয়েটি হয়তো খানিকটা বিরক্ত হল, হাতের ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলল, এভাবে মজা পাচ্ছি না নিকো, তুই বরং ওদের মুখে স্কচটেপ খুলে দে। নিকোলাস চমকে উঠল। মেয়েটা চাইছেটা কি? যদিও জায়গাটা সাউন্ডপ্রুফ, ভেতরের আওয়াজ বাইরের যাবে না তবুও। আলফা, মেয়েটি বিরক্ত ভরা চোখে তাকাল। কানে সমস্যা তোর? নিকোলাস আলোর গতিতে এগিয়ে গিয়ে লোক তিনটার মুখের স্কচটেপ খুলে দিল। আলফা তাদের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, তোদের লাস্ট উইশ কি? কোগা ভয় ভয় বলে, কে তুই? তোর সাথে আমাদের কিসের শত্রুতা? কেন এনেছিস আমাদেরকে? বল্টু বলল, ছেড়ে দে আমাদেরকে। আলফা দু আঙ্গুল দিয়ে নিজের কপাল চেপে ধরে বলল, ওয়েট, ও তো একজনই তিনজনের লাস্ট উইশ বলে দিয়েছে, তাই তোর ছাড়া পাওয়ার ইচ্ছাটা গ্রান্টেড হল না। তবে আমি তোদের লাস্ট উইশ হিসাবে তোর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আমি আলফা। তিনজনই আলফার দিকে তাকাল, তবে অতিরিক্ত ক্লান্ত থাকায় কিছুই বলতে পারল না। আলফা হামিদ আর কোগার দিকে ইশারা করে বলল, দুই তোরা আমার লাভকে কষ্ট দিয়েছিস, এমনকি ওকে ছুরি দিয়ে আঘাত করেছিস। বল্টুর দিকে ছুরি তাক করে বলল, তুই আমার লাভবার্ডের হাত বেঁধে রেখেছিলি, লাঠি দিয়ে আঘাত করতে চেয়েছিলি। এগুলোই তোদেরকে আমার শত্রু করে তুলেছে। আলফা সামনে থাকা চেয়ারে বসে বলে, তিন তোদেরকে শাস্তি দিতে এনেছি এখানে। হামিদ কাপা স্বরে বলে, কি শাস্তি? আমার শত্রুদের জন্য একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। কোগা মিনতি করে বলল, না প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। আলফা চোখ দিয়ে ইশারা করতেই নিকোলাস কয়েকজন লোককে ডাক দেয়, যাদের হাতে বড় বড় অস্ত্র, বিভিন্ন ছোট বড় সাইজের ছুরি, কুড়াল, হাতুড়ি। নিকো, ব্রিং সাম CHMPGNE। আলফা চেয়ারে বসে বসে আমপেইন খাচ্ছে আর সামনের দৃশ্য দেখছে। 5-6 জন কালো রঙের মোটাতাজা জল্লাদ আকৃতির মানব সেই তিনজনকে ছুরি দিয়ে আঘাত করছে। আলফা রক্তচোখে সেগুলো দেখছে। পুরো রুম কান্না, চিৎকার আর আর্তনাদে ভারী হয়ে আছে। জল্লাদ আকৃতির লোকগুলো তিনজনের কাপড় খুলতে নিলে আলফা বাধা দিয়ে বলে, আই এম নট ইন্টারেস্টেড। এগুলোর কাপড় খোলার কোনো দরকার নেই, এভাবেই কেটে কুচি কুচি কর। বলেই আলফা পুনরায় শ্যাম্পেইনের বোতলে চুমুক দিল। জল্লাদগুলো তিনজনের শরীর থেকে মাংসগুলো আলাদা করতে লাগল। এক পর্যায়ে তিনজনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জল্লাদগুলো তাদের কাজ শেষ করতেই আলফা নিকোলাসকে ইশারা করল। নিকোলাস কতগুলো জংলি কুকুর এনে সেখানে ছেড়ে দিল। জংলি কুকুরগুলো মানুষের মাংস পেয়ে মহা আনন্দে খেতে লাগল। আলফা চেয়ার থেকে উঠে ঢুলতে ঢুলতে নিজের কাপড় চেঞ্জ করে নিল, তারপর তাদের সিক্রেট আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে বের হয়ে একটি কালো রঙের গাড়িতে উঠে বসল। গাড়িটা তাকে একটি বিলাসবহুল বহুতল ভবনের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আলফা ঢুলতে ঢুলতে নিজের ফ্লোরে গিয়ে নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। এই আলফাই হচ্ছে ত্রানা চৌধুরী ওরফে তরুলতা এহসান।
আর তরুই হচ্ছে উলফ স্কোয়াড গ্যাংয়ের আসল আলফা, যা শুধু তরুর ড্যাড নিকোলাস আর তাদের ম্যানেজাররা জানে। বাকি সবাই জানে আলফা অন্য কেউ, আর নিকোলাস হচ্ছে আলফার ম্যানেজার বডিগার্ড। বিকাল 4টা বাজতেই তরুর ফোন বেজে ওঠে। তবে তরু তো গভীর ঘুমে মগ্ন। ফোনটা বাজতে বাজতে অফ হয়ে যায়। 5 মিনিট পর আবারও কল আসে। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে তরু একদম ড্রাঙ্ক হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কয়েকবার রিং হতেই তরু চোখ মেলে তাকায়। ফোনটা হাতে নিয়ে দেখে ভোর 4:10 বেজে গেছে। শীত। তরু সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হবার জন্য। 10 মিনিটে ফ্রেশ হয়ে বের হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। তারপর বাড়ি থেকে বের হতে হতে বিভানকে কল দেয়। 25 তলা ফ্লোর বিশিষ্ট বিল্ডিংয়ের 20 নম্বর ফ্লোরে তরু থাকে। এটাই তার মেইন বাড়ি। সেদিন নীলাভের সাথে বেশি সময় কাটাবে বলে নীলাভকে তাদের আগের বাড়িতে নিয়ে গিয়েছিল তরু। তাছাড়া সেখানে সেদিন বিভান, আভিক আর লিজার সাথে তার মিটিংও ছিল। এই বাড়িটা তরু এবার দেশে ফেরার পর তার ড্যাড রাফিদ চৌধুরী দিয়েছিলেন, কিন্তু সে এই প্রথমবার এই বাড়িতে এসেছে, কারণ ড্রাঙ্ক অবস্থায় নীলাভদের বাড়িতে যেতে পারত না। নীলাভদের আগের বাড়িটাও তরুর ইচ্ছাতেই সে তরুকে কিনে দিয়েছিল যখন তরুর বয়স 18 বছর হয়েছিল তখন। এই বাড়ি থেকে নীলাভদের বাড়ির দূরত্ব বেশি নয়। তরু কার ড্রাইভ করছে আর বিভানের সাথে ফোনে কথা বলছে। আমার দেরি হয়ে যাবে, তোরা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দে। আমি যত দ্রুত সম্ভব আসছি। আভিককে বললি না কেন? ও অনেক টায়ার্ড, তাছাড়াও ওকে নীলাভ দেখে ফেলেছে, তাই এই কাজটা ওকে দিয়ে হবে না, তোকেই করতে হবে। তরু কল কেটে দিল। লোকেশন: দারুচিনি রেস্টুরেন্ট। বড় টেবিলে দুই পাশে বসে আছে দুই ফ্যামিলি মেম্বার্স, রহমান ফ্যামিলি আর খান ফ্যামিলি। খান ফ্যামিলির সবাই রয়েছে এখানে। অন্যদিকে মোমোর বাবা, মা আর ছোট ভাই এসেছে মোমোর সাথে। নাজমুল ওয়েটারকে বলে অনেকগুলো খাবার অর্ডার করে কথা বলতে লাগলেন। মিস্টার মাহফুজ রহমান, আমি ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলতে চাইছি না, তাই সরাসরিই বলছি যে আপনার মেয়ে মোমোকে আমার ছেলের বউ বানাতে চাই। আমার ছোট ছেলে নীলাভকে তো চেনেনি, মোমো আর নীলাভ বেশ কয়েক বছর ধরে একসাথে কাজ করছে। মিস্টার মাহফুজ রহমান আর তার স্ত্রী এই প্রস্তাবে খুশিই হলেন। অবশ্য তারা এখানে আসার আগেই এই ব্যাপারে অবগত ছিলেন। মিস্টার রহমান হাসি মুখে বললেন, এটা তো ভালো কথা যে আপনার মতো এত বড় বিজন্যাস ম্যান আমার সাথে আত্মীয়তা করতে চাইছে। এ তো আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। সাবিনা পুরোটা সময় চুপচাপ থেকে বলে উঠলেন, রান্নাবান্না করতে জানো? মোমো খানিক ভরকে গেলেও নম্রভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তা কি রাঁধতে পারো? নীলাভ মায়ের প্রশ্নে অবাক হল। তার দিকে একবার তাকিয়ে কিছু বলতে চাইল, কিন্তু সবার সামনে আর বলতে পারল না। আন্টি টুকটাক পারি, যেমন অমলেট, স্যুপ। ও রান্নাবান্না শেখার ইচ্ছা আছে? আসলে আন্টি আমি তো চাকরি করব, তাই সময় পাব না। সাবিনা কিছুটা আশাহত হলেন। নীলাভসহ বাকি সবাই ব্যাপারটা বুঝতে পারল। তাদের মাঝে আরও টুকটাক কিছু কথা হল। তারপর আঙিনটি পরানোর সময় এলো। নীলাভ না চাইতেও আংটি পরাতে উদ্যত হল, ঠিক তখনই বিভান খপ করে এসে তাদের হাত ধরে ফেলে। সবাই চমকে তার দিকে তাকায়। বিভান হঠাৎ করেই মোমোর হাত ধরে মোমোকে টেনে তুলে বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না মোমবাতি। আমি তোমাকে অনেক ভালোবাসি। বিভানের আচরণে মোমোসহ বাকি সবাই হতভম্ব হয়ে গেল। মোমো যেন কিছুই বুঝতে পারছে না। সে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি আবার কে? বিভান কাদো কাদো মুখ করে বলল, তুমি আমাকে চিনবে না মোমবাতি, কিন্তু আমি তোমাকে চিনি। আর আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করছি। সেদিন হারবার ব্রিজের সবচেয়ে কাছের রেস্টুরেন্টে তোমরা যখন খেতে গিয়েছিল, তখন সেখানে তোমাকে প্রথম দেখেই আমি ফিদা হয়ে গিয়েছিলাম, যাকে বলে নো সাইট লাভ। না, ফার্স্ট সাইট লাভ। মোমো আহাম্মকের মতো বিভানের পানে তাকালো। প্লিজ মোমবাতি, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না, তাহলে আমি আধারে ডুবে যাব। আমার অন্ধকার ঘরে তো তুমি একটা মাত্র মোমবাতি। মোমোর মাথা ঘুরাচ্ছে এবার।
নীলাভ শুধু চুপচাপ বসে বসে দেখছে। বাকি সবাই একটু আনকমফর্টেবল ফিল করছে। মোমোর বাবা মা ভাই তো বেশ অস্বস্তিতে পড়ে গেছে। এমন কিছু হবে তারা ভাবেওনি। মোমোর মা প্রশ্ন করলেন, বাবা তুমি কে? কোথা থেকে টপকালে? না মানে আসলে? মোমোকে কিছু বলতে না দিয়েই বিভান বলে উঠল, শাশুড়ি মা আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমার নাম কি? আন্টি আমার নাম বিভান, বিভান শিকদার। আমি মোমবাতিকে আগুনের মতো ভালোবাসি। মানে মোমবাতিকে পেলে আমার আর কিচ্ছু লাগবে না। মিস্টার রহমান কিছুটা গম্ভীর স্বরেই বললেন, তোমার বাবার নাম কি? তুমি কি করো? আমার বাবার নাম হারুন শিকদার। আমার মা নেই, বাবা কক্সবাজারে থাকেন। আমিও সেখানে থেকেই পারিবারিক ব্যবসা দেখাশোনা করি। সাভারে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম আর এসেই মোমবাতিকে দেখেছিলাম। তারপর আমি ওর বিষয়ে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিলাম। মোমোর ছোট ভাই বলে উঠল, আপনি আপুকে ভালোবাসলে আগেই প্রপোজ করেননি কেন? আমি সরাসরি বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলাম, সেই জন্যই করিনি। তবে আজকে যখন জানতে পারলাম যে ওকে দেখতে এসেছে, তাই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। বিভান পুনরায় মোমোর হাত ধরে বলল, প্লিজ মোম তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালোবাসি। বিভান এবার নীলাভের দিকে ইশারা করে বলল, ওনার চোখের দিকে তাকিয়ে দেখো, কোনো ভালোবাসা দেখতে পাচ্ছ? মোমো সত্যি সত্যিই নীলাভের দিকে তাকালো। নীলাভ দ্বিধাগ্রস্ত হয়ে চোখ সরিয়ে নিল। দেখলে, তুমি ওনার সাথে ভালো থাকবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথেই ভালো থাকবে। প্লিজ তুমি আমাকে বিয়ে করো। মোমো গলে গেল। যেমন মোম আগুনের সংস্পর্শে এলো গলে যায়, ঠিক তেমনি সে জানে নীলাভ তাকে ভালোবাসে না, এমনকি পছন্দও করে না। তার অবশ্য নীলাভের উপর ক্রাশ আছে, নীলাভের পার্সোনালিটি সে পছন্দ করে। কিন্তু নীলাভ, তার উপর নীলাভ চুক্তির বিয়ে করতে বলেছিল। ভবিষ্যতে নীলাভ তাকে ছেড়ে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। মোমোর চোখে পানি চলে এলো। তার ২৭ বছর বয়সের জীবনে এভাবে কেউ তাকে প্রেম নিবেদন করেনি। সে তো সবসময়ই চেয়েছে কেউ না কেউ তাকেও ভালোবাসুক। মিস্টার রহমান কিছুই বললেন না, কারণ শিকদার ফ্যামিলি সম্পর্কে সে অবগত। এই ফ্যামিলির পূর্বপুরুষ অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন। যদিও এখন তার একাংশই আছে কেবল, তবুও মেয়ের প্রতি ছেলেটার ভালোবাসায় সে মুগ্ধ হয়েছেন। নিঃসন্দেহে বিভান নীলাভ অপেক্ষায় ভালো। কারণ নীলাভ সেই কিশোর বয়স থেকেই আয়ু নামের একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। সেই কথা তারও অজানা নয়। শুধুমাত্র মেয়ে নীলাভকে বিয়ে করতে চাইছে বলেই সে রাজি হয়েছিলেন। মোমো একবার তার বাবা মায়ের দিকে তাকালো, তারপর তাদের নীরবতা দেখে বুঝল যে তাদের সম্মতি আছে। তারপর সে একবার নীলাভের দিকে তাকায়, কিন্তু নীলাভ নিজের ফোনে ব্যস্ত, যেন এসব কিছুতে তার কিছুই যায় আসে না। মোমো বিভানের দিকে তাকিয়ে হাসল। এদিকে বিভান বেচারা পড়েছে মুসিবতে। তরুর জন্য তাকে কি নাকি করতে হচ্ছে। মিস্টার রহমান নাজমুলের উদ্দেশ্যে বললেন, ভাই সবই তো দেখলেন, এবার আপনারাই বলুন আমার কি করা উচিত। নাজমুল খানিক হেসে বললেন, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। নীলাভের বা আমাদের কোনো আপত্তি নেই। নাজমুল জানেন নীলাভ মোমোকে পছন্দও করে না, সেক্ষেত্রে মেয়েটা ভালোবাসার মানুষের কাছে থাকুক, নীলাভ সেটাই চাইবে। নাহিদ আর যারা শুরু থেকেই বসে বসে সবকিছু দেখছিল। কোথা থেকে কি হচ্ছে সব যারার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাহিদের কথা বলার দরকার না পড়ায় সে শুরু থেকেই চুপ। মিস্টার রহমান বিভানের উদ্দেশ্যে বললেন, দেখো এভাবে তো কিছু হয় না। তুমি বরং তোমার ফ্যামিলির কাউকে দিয়ে আমাদের কাছে প্রস্তাব পাঠাও, তারপর আমরা বিষয়টা বিবেচনা করে দেখব। বিভান নাছোড়বান্দাসে মোমোর হাত ধরে বলল, না আঙ্কেল, আমি বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে কথা দিন যে আমি প্রস্তাব না পাঠানো অবধি আপনি মোমকে অন্য কোথাও বিয়ে দেবেন না। হঠাৎ করেই মোমো বলে উঠল, আমার নাম বারবার ভুল বলছেন কেন?
আমি মোম বা মোমবাতি কোনোটাই নই, আমার নাম মোমো রহমান। বিভান আমতা আমতা করে উঠল। তখন তরু তাকে মোমোর নাম বলেছিল, তবে সে হয়তো ভুল শুনেছিল। তাই বিষয়টা ম্যানেজ করতে বলে ওঠে, আমি জানি তো, কিন্তু আমি ভালোবেসে তোমাকে মোম বলেই ডাকব, ঠিক আছে? মোমো ইমপ্রেস হয়ে হালকা হাসল। বিভান একটা শান্তির নিঃশ্বাস নিল। মিস্টার মাহফুজ রহমান সহ তাদের ফ্যামিলির সবাই উঠে দাঁড়াল। মেয়ে তো আজ না হয় কাল বিয়ে দিতেই হবে, তবে কথা দিচ্ছি তোমার সম্বন্ধে যাচাই বাছাই করে ভালো লাগলে আমার মেয়েকে তোমার হাতেই তুলে দেব। বিভান খুশি হল। মোমোর বাবা মাখান ফ্যামিলির থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলেন। মোমোর পিছু পিছু বিভানও বেরিয়ে যায়। আর যাওয়ার সময় নম্বর ও এক্সচেঞ্জ করে নেয়। সাবিনা তো থম মেরে বসে আছেন। সবাই ব্যাপারটা হজম করে নিলেও সে বেশ রাগ করেছেন। লিজা তাদের পেছনের সিটে বসে তরুকে ভিডিও কলে সব দেখাচ্ছিল। তরু অবশ্য রেস্টুরেন্টের বাইরেই ছিল। তরু ভিডিওটা দেখে কলটা কেটে দিয়ে নিজের গাড়িতে চড়ে খান ম্যানসনের উদ্দেশ্যে রওনা দিল। নীলাভসহ বাকি সবাই ও বাড়িতে ফেরার উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বের হল। পুরোটা রাস্তা নীলাভ নির্বিকার ছিল। সে কিছুই বুঝতে পারছে না যে সে খুশি হয়েছে নাকি হয়নি। সে শুধু একা থাকতে চায়, কিন্তু সে জানে তার মা তাকে একা থাকতে দেবেন না। বাসায় আসতেই সাবিনা রাগে গজগজ করতে লাগলেন। তার রাগ দেখে যারা তার কাছেও ঘেঁষল না। নিজের রুমে চলে গেল। নীলাভ নিজের রুমে যেতে নিলে সাবিনা তাকে আটকিয়ে বলে, তোমার সাথে আমার কথা আছে, এদিকে এসে বসো। নীলাভ ড্রয়িং রুমে গিয়ে সাবিনার সামনাসামনি বসল। তার পাশে নাজমুল নাহিদও বসেছে। সাবিনা নীলাভকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, দেখো, নাটক যথেষ্ট হয়েছে। এবার আমার পছন্দ করা মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। নীলাভের মেজাজ বিগড়ে গেল। শুধু বিয়ে, বিয়ে আর বিয়ে। তোমরা আমাকে পেয়েছটা কি? বিয়ে করাই কি জীবনের একমাত্র লক্ষ্য নাকি? নাজমুল তাল মিলিয়ে বললেন, দেখ, আমাদের বয়স হয়েছে, আমরা চাই তোকে বিয়ে দিয়ে তোকে সুখে শান্তিতে সংসার করতে দেখে যেতে। আর বিয়ে একমাত্র লক্ষ্য নয়, কিন্তু বিয়ে করা আবশ্যিক। নীলাভ বুঝতে পারল এভাবে বলে লাভ হবে না। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোমাদের পছন্দ করা মেয়েটা কে শুনি? সাবিনা হাসিমুখে বলে ওঠেন, ত্রানা। আমি ত্রানাকে তোর জন্য পছন্দ করেছি। কথাটা শুনে নীলাভ বাজ পড়ার ন্যায় চমকে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে ঝাঝালো কণ্ঠে বলে উঠল, অসম্ভব, তোমরা কি আউট অফ মাইন্ড হয়ে গেছ? চলবে।